এইচএসসি ফিন্যান্সের মূলধন ব্যয় এই চ্যাপ্টারে সাধারণ হিসাবে ব্যয় নির্ণয়। কোম্পানির যে মূলধন সংগ্রহ করে চারটা উৎস: ঋণ, অগ্রাধিকার শেয়ার, সাধারণ শেয়ার এবং সংরক্ষিত আয়। তার মধ্যে ঋণ এবং অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় করা সহজ, কারণ ঋণ এবং অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে দেখা যায় একটা নির্দিষ্ট পরিমাণ সুদের হার উল্লেখ থাকে, সুদের লভ্যাংশের হার, আবার মেয়াদও উল্লেখ থাকে। এই জন্য খুব সহজে নির্ণয় করা যায়। কিন্তু সাধারণ শেয়ারের যারা মালিক, তারা কোম্পানির প্রকৃত মালিক। তারা ব্যবসায় লাভ লোকসান যা আছে সবার দাবি পরিশোধ করার পর যা অবশিষ্ট থাকে সব পায়, না থাকলে কিছুই পায় না। আবার সাধারণ শেয়ারের কোনো নির্দিষ্ট মেয়াদও নেই। কোম্পানি যতদিন চলতে থাকবে, সাধারণ শেয়ারের হোল্ডারের মালিকরা ততদিন কোম্পানির লভ্যাংশ পেয়ে থাকবে। এই জন্য সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করার জন্য একক কোনো সূত্র নেই। তবে সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করার ক্ষেত্রে সাধারণত লভ্যাংশকে প্রাসঙ্গিক মনে করা হয়, কারণ একজন বিনিয়োগকারী যখন সাধারণ শেয়ার ক্রয় করবে বা একজন ব্যক্তি যখন সাধারণ শেয়ার বিক্রি করবে, তখন সে মূলত ভবিষ্যতে যে লভ্যাংশটা পাবে সে লভ্যাংশ প্রাপ্তির অধিকার বিক্রয় করে। তো এই জন্য লভ্যাংশকে সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে প্রাসঙ্গিক মনে করা হয়। আর এই লভ্যাংশ এবং অন্যান্য বিষয়ের উপর ভিত্তি করে সাধারণ শেয়ার মূল্যায়নের ক্ষেত্রে সাধারণত নিচের বিষয়গুলো, পদ্ধতিগুলো ব্যবহার করা হয়। এক, শূন্য প্রবৃদ্ধি মডেল, এটাকে বলা হয় জিরো গ্রোথ মডেল। নাম্বার 2, স্থির প্রবৃদ্ধি মডেল বা কনস্ট্যান্ট গ্রোথ মডেল। নাম্বার 3, আরেকটা আছে মূলধন সম্পত্তি মূল্যায়ন মডেল, ক্যাপিটাল অ্যাসেটস প্রাইসিং মডেল, একে সংক্ষেপে সিএপিএম বলা হয়। এছাড়াও পরিবর্তনশীল প্রবৃদ্ধি মডেলও কোম্পানি সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করতে পারে। তো আমরা এই বিষয়গুলো একটু শিখবো, কিভাবে সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করা যায় এই মডেলগুলোর উপর ভিত্তি করে। প্রথমে আমরা যাই শূন্য প্রবৃদ্ধি মডেল। শূন্য প্রবৃদ্ধি মানে হচ্ছে কোনো প্রবৃদ্ধি নেই, বৃদ্ধি নেই। কোম্পানির যে লভ্যাংশগুলো আছে, যারা খুব আগে থেকে ব্যবসা করতেছে বা তাদের ব্যবসার অবস্থা একটা স্থিতি অবস্থা চলে আসছে, তখন তারা একটা লভ্যাংশ নির্ধারণ করে ওই লভ্যাংশ ধারণা করা হয়েছে এই লভ্যাংশ আর কখনোই চেঞ্জ হবে না, প্রত্যেক বছর ওই নির্দিষ্ট পরিমাণ হারে লভ্যাংশ পরিশোধ করা হবে। এর জন্য একে বলা হয় শূন্য প্রবৃদ্ধি, অর্থাৎ প্রত্যেক বছর লভ্যাংশের হার শূন্য, প্রবৃদ্ধির হার শূন্য, একটা স্থির পরিমাণ লভ্যাংশ। এই জন্য শূন্য প্রবৃদ্ধি মডেল অনুযায়ী সাধারণ শেয়ারের ব্যয় একে কে দ্বারা প্রকাশ করা হয়। কে সূত্র হবে D1 ডিভাইডেড বাই P0 ইনটু 100। এখানে D1 মানে হচ্ছে লভ্যাংশ, কোম্পানির যে লভ্যাংশ বছর বছর, যেহেতু প্রবৃদ্ধি নাই প্রত্যেক বছর তো লভ্যাংশ একই হবে, তাহলে লভ্যাংশের পরিমাণ। আর P0 হচ্ছে শেয়ারের বর্তমান বাজার মূল্য, বাজারে শেয়ার কি হারে বিক্রি হচ্ছে, বর্তমান বাজার মূল্য, এটা হচ্ছে P0। এই সূত্র অনুযায়ী শূন্য প্রবৃদ্ধি মডেলে অঙ্ক করা হয় এবং সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করা হয়। আমরা এখানে একটা উদাহরণে চাই, বলা আছে সাজেদ কোম্পানির প্রতিটি শেয়ারের বর্তমান বাজার মূল্য 280 টাকা। কোম্পানি প্রতি বছর 20 টাকা করে লভ্যাংশ প্রদান করে এবং ধারণা করা হচ্ছে আগামী বছরগুলোতেও একই হারে লভ্যাংশ প্রদান করা হবে। তাহলে সাধারণ শেয়ারের ব্যয় কত? তো এখানে এই বিষয়টি আমাদের মূল জানার বিষয় শেয়ারের মূল্যায়নের ক্ষেত্রে, যে প্রতি বছর 20 টাকা লভ্যাংশ এবং আগামী বছরগুলোতেও একই পরিমাণ লভ্যাংশের কোনো পরিবর্তন নেই। লভ্যাংশের পরিবর্তন না থাকলে শূন্য প্রবৃদ্ধি মডেল, এবং এই সূত্র হবে এটা সাধারণ শেয়ারের ব্যয় A is equal to D1 by P0 into 100। এখানে D1 লভ্যাংশের পরিমাণ 20 টাকা, কোনো বৃদ্ধি নেই, আর শেয়ারের বর্তমান বাজার মূল্য হচ্ছে 280 টাকা। এখন আমরা যদি এখানে মান বসাই, তাহলে D1 হচ্ছে 20
P0 280 ইনটু 100, তাহলে এটার आंसर হবে 20 ডিভাইডেড বাই 280 ইনটু 100 সমান 7.14%, সমান 7.14%। এই হচ্ছে শূন্য প্রবৃদ্ধি মডেল অনুযায়ী লভ্যাংশ নির্ণয় করার সূত্র। যেহেতু কোম্পানির লভ্যাংশ কোনো চেঞ্জ হবে না, তাহলে লভ্যাংশকে P0 দ্বারা ভাগ করতে হবে, তাহলে সাধারণ শেয়ারের ব্যয় পেয়ে যাব। এখানে সাধারণ শেয়ারের ব্যয়টা মূলত নির্ভর করে P0 এর উপর। P0 যদি কম অথবা বেশি হয়, অর্থাৎ শেয়ারের বাজার মূল্য যদি কম বা বেশি হয়, শেয়ারের ব্যয় যেটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে। এটা যদি আমরা 280 এর জায়গায় এটা যদি 200 টাকা হয়, 20 ডিভাইডেড বাই 200 ইনটু 100 মান হয়ে যাবে 10%, এভাবে চেঞ্জ হবে। আমরা এরপরে যাই স্থির প্রবৃদ্ধি মডেল। স্থির প্রবৃদ্ধি মডেল এটা আবিষ্কার করেছেন মাইরন জে গর্ডন। এর জন্য তার নাম অনুসারে এটার লভ্যাংশ পদ্ধতির আরেক নাম হচ্ছে গর্ডন মডেল। এই মডেল অনুযায়ী কোম্পানি ধারণা করা হয় যে কোম্পানির লভ্যাংশ প্রত্যেক বছর একটা নির্দিষ্ট পরিমাণ হারে বৃদ্ধি পাবে। প্রত্যেক বছর লভ্যাংশ একটা নির্দিষ্ট পরিমাণ হারে বৃদ্ধি পাবে। এই যে বৃদ্ধি পাবে যে নির্দিষ্ট হার, সে হারটাকে বলা হয় প্রবৃদ্ধির হার। সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করার সূত্র হবে K সমান সমান D1 ডিভাইডেড বাই P0 প্লাস এর G ইনটু 100। এখানে D1 মানে হচ্ছে পরবর্তী বছরের লভ্যাংশ, পরবর্তী বছরের লভ্যাংশ। এখানে D0 হচ্ছে চলতি বছরের লভ্যাংশ। অঙ্কে প্রায় সময় দেখা যায় যে চলতি বছরের লভ্যাংশ দেয়া থাকে, আমার অঙ্ক করতে হবে পরবর্তী বছরের লভ্যাংশ দিয়ে। সেহেতু আমাকে অবশ্যই এই সূত্র নির্ণয় করার সময় এখানে D0 কে D1 এ কনভার্ট করতে হবে। D0 কে D1 এ কনভার্ট করার সূত্র হচ্ছে D0 1 যোগ G, D0 ইনটু 1 প্লাস G। এই সূত্র দ্বারা D1 বের করতে হবে। আবার কোন অঙ্কের D1 সরাসরি বলে দেয়া থাকে পরবর্তী বছরের লভ্যাংশ, তখন কিন্তু এরকম বলে হবে না। যখন যা বলা থাকে আর কি। G হচ্ছে প্রবৃদ্ধির হার। এখানে আরেকটা বিষয় আছে যে যদি উত্তরণ ব্যয় দেয়া থাকে, যদি উত্তরণ ব্যয় দেয়া থাকে, তাহলে K বের করার সূত্র হবে D1 বাই P0 প্লাস এর G ইনটু 100। যদি উত্তরণ ব্যয় দেয়া থাকে তখন সূত্রটা হবে D1 ডিভাইডেড বাই P0 মাইনাস এর প্লাস এর G ইনটু 100। উত্তরণ ব্যয় কি? উত্তরণ ব্যয় হচ্ছে এই যে সাধারণ শেয়ার কোম্পানি ইস্যু করবে, দলিলপত্রাদি করার খরচ, ইস্যু খরচ বা অন্যান্য খরচগুলো আছে, এই খরচগুলোকে মূলত বলা হয় উত্তরণ ব্যয়। যদি অঙ্কে উত্তরণ ব্যয় দেয়া থাকে তখন এই P0 হতে উত্তরণ ব্যয়টা বাদ দিতে হবে। F হচ্ছে উত্তরণ ব্যয়। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, সাইহাম কোম্পানি এর প্রতিটি শেয়ারের বাজার মূল্য 175 টাকা। কোম্পানি শেয়ার প্রতি 12 টাকা করে লভ্যাংশ দিচ্ছে। ব্যবস্থাপনা ধারণা করছেন আগামী বছরগুলোতে লভ্যাংশ 5% হারে বৃদ্ধি পাবে। সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করা, যদি উত্তরণ ব্যয় শেয়ার প্রতি 5 টাকা হয় তাহলে সাধারণ শেয়ারের ব্যয় কত হবে? তো এটা যদি আমরা সমাধান করতে যাই, আমরা প্রথমে ক নম্বরে যাই, সাধারণ শেয়ারের ব্যয়। সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করার সময় আমাদের দেখতে হবে যে প্রবৃদ্ধির হার দেয়া আছে কিনা। এখানে বলা আছে ব্যবস্থাপনা ধারণা করছেন আগামী বছরগুলোতে লভ্যাংশ 5% হারে বৃদ্ধি পাবে, তাহলে এটা হচ্ছে প্রবৃদ্ধির হার। এখানে দেয়া আছে শেয়ারের বর্তমান বাজার মূল্য, শেয়ারের বাজার মূল্য 175 টাকা, শেয়ার প্রতি বর্তমানে লভ্যাংশ হচ্ছে 12 টাকা, তাহলে বর্তমান লভ্যাংশ যেটা D0, বর্তমান লভ্যাংশ এটা হবে D0 12 টাকা, শেয়ারের বাজার মূল্য P0, এবং ব্যবস্থাপনা ধারণা করছেন যে লভ্যাংশ 5% হারে বৃদ্ধি পাবে, তাহলে প্রবৃদ্ধির হার এটাকে G দ্বারা প্রকাশ করব 5% বা 0.05। তাহলে আমাদের যে D1 পরবর্তী বছরের লভ্যাংশ বা D1, এই D1 আমরা বের করব D0 1 যোগ G। D0 হচ্ছে 12, 1 যোগ 0.05, তাহলে 12.60 টাকা। এই হচ্ছে
আমাদের যাবতীয় তথ্য এখানে দেওয়া আছে। শেয়ারের বাজার মূল্য 175 টাকা, এটা লিখলাম। বর্তমান লভ্যাংশ দিচ্ছে 12 টাকা। বর্তমানে যে লভ্যাংশ সেটা হচ্ছে D0, প্রবৃদ্ধির হার G দেওয়া আছে 5%। পরবর্তী বছর অর্থাৎ আমাদের স্থির প্রবৃদ্ধি মডেল অনুযায়ী অঙ্ক করতে হয় পরবর্তী বছরের লভ্যাংশ দিয়ে। সেই ক্ষেত্রে পরবর্তী বছরের লভ্যাংশ D1 এটা দেওয়া আছে D0 1 + G 12 1 + 0.05 সমান 12.60 টাকা। এখন আমরা যদি কতে যাই, সাধারণ শেয়ারের ব্যয় কতে, সাধারণ শেয়ারের ব্যয় একে কে দ্বারা প্রকাশ করা হয় D1 / P0 + G * 100। D1 12.60, P0 হচ্ছে শেয়ারের বাজার মূল্য 175 + G 0.05 * 100। তাহলে এটা আমরা একটু ক্যালকুলেশন করি, কত হয় 12.60 বার 175 যোগ 0.05 সমান হয় 12.20, 0.122 * 100 বা 12.2%। ছিল যে যদি উত্তোলন ব্যয় 5 টাকা হয় তাহলে সাধারণ শেয়ারের ব্যয় কত হবে, উত্তোলন ব্যয় শেয়ার প্রতি 5 টাকা। এখানে আমাদের যে আগের তথ্য আছে সব একই হবে, সবকিছু আগের মতোই। শুধুমাত্র যেহেতু এখানে উত্তোলন ব্যয় দেয়া আছে সেহেতু শেয়ারের মূল্য বের করার সময় আমরা D1 P0 - F + G * 100 এই সূত্র ব্যবহার করতে হবে। এখানে D1 আগের মতোই হবে 12.60, P0 175 টাকা মাইনাস উত্তোলন ব্যয় 5 টাকা, G হচ্ছে 0.05 * 100। তাহলে এবার যদি আমরা ক্যালকুলেশন করি 12.60 ভাগ হবে 170, 12.60 ভাগ 170 হয় 0.0741, 0741 প্লাস 0.05 ইনটু 100 সমান 7 5 12, তাহলে 12.41%। আগে এটার আনসার ছিল 12.2%, এখন হলো 12.41%। বেশি হলো কেন? বেশি হলো কারণ উত্তোলন ব্যয় হচ্ছে কোম্পানির খরচ। যখন উত্তোলন ব্যয় থাকে কোম্পানির খরচ বেশি হয়, এর জন্য এই যে সাধারণ শেয়ারের ব্যয় অর্থাৎ কেই সেটা বৃদ্ধি পাবে। এই হচ্ছে স্থির প্রবৃদ্ধি মডেল অনুযায়ী সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করার যাবতীয় সূত্র। শেয়ার বাজারে বিনিয়োগ করার ক্ষেত্রে আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে যে CAPM বা মূলধন সম্পত্তি মূল্যায়ন মডেল, ক্যাপিটাল অ্যাসেটস প্রাইসিং মডেল। কোম্পানির শেয়ারে বিনিয়োগ করার ক্ষেত্রে যে ঝুঁকি, এই ঝুঁকিটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পরিহারযোগ্য ঝুঁকি এবং আরেকটা হচ্ছে অপরিহারযোগ্য ঝুঁকি। মূলধন সম্পত্তি মূল্যায়ন মডেল মূলত অপরিহারযোগ্য ঝুঁকির বিটাসহকে বিবেচনা করে সাধারণ শেয়ারের প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করে। এখানে সাধারণ শেয়ারের আয়ের হার কেই, এটার বের করার সূত্র হচ্ছে RF প্লাস RM মাইনাস RF ইনটু বিটা। এখানে RF কি? RF হচ্ছে ঝুঁকি মুক্ত আয়ের হার, যে বিনিয়োগে কোনো ঝুঁকি নেই। যেমন সরকারি ট্রেজারি বিল, একটা নির্দিষ্ট হারে সুদ উল্লেখ থাকে, ওই নির্দিষ্ট হারে সুদ সবসময় পাওয়া যায়। বা ব্যাংকে যদি আমরা টাকা রাখি, এফডিআর করি, সেক্ষেত্রেও কোনো ঝুঁকি নেই, ব্যাংক একটা নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট হারে সুদ দিয়ে যায়। এটাকে বলা হয় ঝুঁকিমুক্ত আয়ের হার। এখন কোনো বিনিয়োগকারী যদি শেয়ার বাজারে বিনিয়োগ করতে চায় বা অন্য কোথাও বিনিয়োগ করতে চায়, তাহলে যে বিনিয়োগের ঝুঁকি নেই তার সাথে যেহেতু শেয়ার বাজারের বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি বিদ্যমান, সেহেতু তাকে একটু বেশি অর্থ প্রত্যাশা করে। এই যে বেশি হারে উপার্জন প্রত্যাশা করে, এটা হচ্ছে তার বেশি অংশটুকু। এই অংশটুকুকে বলা হয় মার্কেট রিস্ক প্রিমিয়াম। ঝুঁকিমুক্ত আয়ের হার অর্থাৎ যে আয় বিনিয়োগে কোনো ঝুঁকি নেই, সে এমনিতে বিনিয়োগ করলে এমনিতে কিছু টাকা পায়। যদি যেটাতে ঝুঁকি আছে সেটাতে বিনিয়োগ করতে চায় তাহলে কিছু অতিরিক্ত অর্থ পাইতে হবে। এই অতিরিক্ত অর্থটাকে বলা হয় মার্কেট রিস্ক প্রিমিয়াম। এখানে একটা বিষয় হচ্ছে RM। RM হচ্ছে বাজার আয়ের হার। বাজারে যে সিকিউরিটি গুলো আছে, তালিকাভুক্ত কোম্পানি এবং যেগুলো লেনদেনযোগ্য সিকিউরিটি আছে, এই সিকিউরিটি গুলো গড়ে কি হারে উপার্জন করছে, এইটাকে বলা হয় বাজার আয়ের হার, গড়ের যে উপার্জন হার।
আরটা হচ্ছে বিটা সহগ। বিটা সহগ হচ্ছে বাজারের সকল শেয়ারের যে গড় মূল্যের পরিবর্তনের তুলনায় কোম্পানির যে আমরা যে কোম্পানির শেয়ারের হিসাব করব সেটার মূল্যের হ্রাস বৃদ্ধির যে ঝুঁকি সেটাকে বলা হয় বিটা সহগ। এই বিষয়গুলো বিবেচনা করে মূলত সিএপিএম অনুযায়ী শেয়ারের ব্যয় নির্ণয় করা হয়। সিএপিএম অনুযায়ী শেয়ারের ব্যয় নির্ণয় করার ক্ষেত্রে আবার বলি আরএফ হচ্ছে ঝুঁকিমুক্ত আয়ের হার, যে বিনিয়োগে কারো কোনো ঝুঁকি নেই, এমনিতেই কিছু পরিমাণ নির্দিষ্ট হারে টাকা পাওয়া যায়, কিন্তু যদি সিকিউরিটিতে বিনিয়োগ করতে চায় যেখানে ঝুঁকি আছে সেখানে তাকে অতিরিক্ত অর্থ পেতে হবে। এর অংশটুকু হচ্ছে অতিরিক্ত আরএম মাইনাস আরএফ ইনটু বেটা। এখানে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আরএম যদি গ্রেটার দেন আরএফ হয়, আরএফ যদি বেশি হয় তাহলে যে বিনিয়োগকারী আছে বিনিয়োগকারীর আয় বা প্রত্যাশিত উপার্জন হার বিনিয়োগকারীর আয় বেশি হবে। কিসের হতে বেশি হবে? আরএফ হতে। সে ঝুঁকিমুক্ত আয়ের হার বিনিয়োগ করলে যে অর্থ পাবে তার চেয়ে বেশি উপার্জন করবে। আর যদি আরএম কম হয়ে যায় আরএফ থেকে তাহলে আয় তার কম হবে। আর আরএম এবং আরএফ যদি দুইটা সমান হয়ে যায় তাহলে আয় দুই ক্ষেত্রেই সমান হবে। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, জনসংখ্যায় বাটারফ্লাই কোম্পানির শেয়ার বাজারে বিনিয়োগে আগ্রহী, ঝুঁকিমুক্ত আয়ের হার 7%, বাজারে আয়ের হার 13%। যদি বিটা সহগের মান 0.80 হয় তাহলে সাধারণ শেয়ারের প্রত্যাশিত আয়ের হার কত হবে? তো এখানে এই যে সূত্রটা আমরা একটু আগে বললাম সিএপিএম এর আরএফ প্লাস আরএম মাইনাস আরএফ ইনটু বিটা, এখানে ভিডিওটা পজ করে এই তথ্যগুলো নিয়ে মান বসালে আশা করি নিজেরাই করতে পারবো। তো আমরা এখন যাই, এখানে আরএফ হচ্ছে ঝুঁকিমুক্ত আয়ের হার, আরএফ ঝুঁকিমুক্ত আয়ের হার, এখানে অঙ্কে দেয়া আছে 7%। আরএম হচ্ছে বাজার আয়ের হার, বাজার আয়ের হার অঙ্কে দেয়া আছে 13%। এবং বিটা সহগ, এই বিটা সহগের মান হবে কত? 0.80। বিটা সহগের মান হচ্ছে 0.80। এই হচ্ছে তথ্য। এখন আমরা যদি মান বসাই আরএফ 7%, আরএম হচ্ছে 13% বিয়োগ 7% 0.80, তাহলে এটা হয় 7% প্লাস 13 থেকে 7 চলে গেলে 6 ইনটু 0.80, তাহলে 4.8% সমান 11.8%। অর্থাৎ বাটারফ্লাই কোম্পানির শেয়ারে যদি বিনিয়োগ করা হয় তাহলে তার প্রত্যাশিত আয়ের হার হবে 11.8%। এখানে 7% হচ্ছে ঝুঁকিমুক্ত, অর্থাৎ কোথাও যদি বিনিয়োগ করে ট্রেজারি বিল বা ব্যাংকে যেখানে ঝুঁকি নেই সেখানে তার আনসার হবে 7% প্লাস এই অংশটুকু যেটাকে বলা হয় মার্কেট রিস্ক প্রিমিয়াম, আরএম মাইনাস আরএফ ইনটু বিটা। আরএম হচ্ছে এখানে 13%, আরএফ হচ্ছে 7% ইনটু বিটা। যেহেতু বাজারে আয়ের হার বেশি সেহেতু জনসংখ্যায় যদি বিনিয়োগ করেন তাহলে সে কিছু বেশি অর্থ পাবেন, সেই অর্থটা হচ্ছে এটা 4.8%, সর্বমোট 11.8%। এটা হচ্ছে সিএপিএম অনুযায়ী সাধারণ শেয়ারের প্রত্যাশিত আয়ের হার নির্ণয়ের সূত্র। সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করা শিখলাম, এবার আমরা শিখব সংরক্ষিত আয়ের ব্যয় নির্ণয়। সাধারণ শেয়ারের ব্যয় এবং সংরক্ষিত আয়ের ব্যয় মূলত একই, কারণ সংরক্ষিত আয় যেটা আছে সেটার মালিক হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডাররা। একটা কোম্পানি যা অর্থ উপার্জন করে সেটা হতে সবার দাবি পরিশোধ করার পর যা অবশিষ্ট থাকে সেটার মালিক হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডারগণ। কিন্তু প্রায় সময় দেখা যায় যে সাধারণ শেয়ার হোল্ডারদেরকে আয়ের সবটুকু অংশ লভ্যাংশ হিসাবে বন্টন না করে কিছু অর্থ কোম্পানি সংরক্ষণ করে রেখে দেয়, যেটাকে সংরক্ষিত আয় বলা হয়। এই সংরক্ষিত আয় হতে কোম্পানির প্রয়োজন মতো ভবিষ্যতে মূলধন হিসেবে বিনিয়োগ করতে পারে। এই যে অতিরিক্ত অর্থ বিনিয়োগ করে সেটাই হচ্ছে মূলত সংরক্ষিত আয়। এখন একটা বিষয় হতে পারে যেটা কোম্পানির অভ্যন্তরীণ টাকা থেকে কোম্পানি বিনিয়োগ করে তাহলে এর কোনো ব্যয় নেই, কোম্পানির জমানো টাকা যে টাকা জমানো আছে সে টাকা বিনিয়োগ করছে তার কোনো ব্যয় নেই। কিন্তু আসলে বিষয়টা এরকম নয়, কারণ এর মালিক হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডাররা। এখন যদি ওই সময় সাধারণ শেয়ার হোল্ডারদেরকে এটা বন্টন করে দেওয়া হতো তখন সাধারণ শেয়ার হোল্ডাররা অন্য কোথাও বিনিয়োগ করে অর্থ উপার্জন করতে পারত। কিন্তু
যেহেতু সাধারণ শেয়ারহোল্ডারকে অর্থ উপার্জন করার সুযোগ হতে বঞ্চিত করা হলো, এখন যখন এটা মূলধন হিসেবে বিনিয়োগ করা হবে তখন সাধারণ শেয়ারহোল্ডাররা কিছু এখান থেকে অবশ্যই পাইতে পারে, যেটাকে আমরা সুযোগ ব্যয় বলতে পারি। আমরা এখন যেহেতু সাধারণ শেয়ারহোল্ডাররা উপার্জন হতে বঞ্চিত হলো, যখন এটা কোম্পানির মেইন স্ট্রিমে অর্থাৎ মূলধন হিসেবে আনবে তখন তার কিছু খরচ বহন করতে হবে, যেটাকে আমরা বলতে পারি সুযোগ ব্যয়। আমরা এই আলোচনা থেকে যেটা বুঝতেছি সেটা হচ্ছে যে সাধারণ শেয়ারের ব্যয়, যেটাকে কেয়ার দ্বারা প্রকাশ করা হয়, এবং সংরক্ষিত আয়ের ব্যয় এখন এই আলোচনা থেকে আমরা যেটা বুঝতেছি যে সংরক্ষিত আয়ের ব্যয়, যেটাকে কেয়ার দ্বারা প্রকাশ করা হয়, এবং সাধারণ শেয়ারের ব্যয় একই, কারণ এই সংরক্ষিত আয়ের মালিক সাধারণ শেয়ারহোল্ডাররা যেভাবে অর্থ পেতে পারে বা অর্থ পায়, সংরক্ষিত আয়ের ক্ষেত্রে একইভাবে অর্থ প্রদান করা উচিত। তো আমরা কে নির্ণয়ের যে সূত্র, কে নির্ণয়ের সূত্র ছিল G1 ডিভাইডেড বাই P0 প্লাস G ইনটু 100। সেম একই সূত্র এখানে প্রয়োগ করতে হবে সংরক্ষিত আয়ে ব্যয় নির্ণয় করার সময়। তবে একটা বিষয় আছে যে যদি ব্যক্তিগত করের হার দেওয়া থাকে, সংরক্ষিত আয় নির্ণয় করার সময় অনেক ক্ষেত্রে ব্যক্তিগত করের হার দেওয়া থাকে, যেটাকে টিপি বলা হয়, পার্সোনাল ট্যাক্স রেট, করের হার দেওয়া থাকে, তাহলে সংরক্ষিত আয়ের ব্যয় কেয়ার এটা হবে D1 বাই P0 প্লাস G ইনটু 1 বিয়োগ টিপি ইনটু 100। এই সূত্র ব্যবহার করতে হবে, অর্থাৎ ব্যক্তিগত করের হার থাকলে 1 বিয়োগ টিপি দ্বারা গুণ করতে হবে। আরেকটা বিষয়, আমরা সাধারণ শেয়ারে ব্যয় নির্ণয় করার সময় যদি কোনো উত্তোলন ব্যয় থাকে তখন সেটা বাদ দিতে হবে। সংরক্ষিত আয় যেহেতু সূচক ব্যয় এবং কোম্পানির অভ্যন্তরীণ উৎস থেকে সৃষ্টি হয়, সেহেতু ধারণা করা হয়েছে কোনো উত্তোলন ব্যয় সৃষ্টি হবে না, বা উত্তোলন ব্যয় থাকলেও আমরা এখানে বাদ দিই না। আমরা সংরক্ষিত আয় ব্যয় নির্ণয়ের এখানে একটু উদাহরণগুলো আমরা দেখে নিই। এখানে দেওয়া আছে 5 স্টার কোম্পানি লিমিটেডের প্রতি শেয়ারের বাজার মূল্য 200 টাকা, আগামী বছর কোম্পানি শেয়ার প্রতি 20 টাকা লভ্যাংশ প্রদান করবে বলে আশাবাদী, যা প্রতি বছর 7% হারে বৃদ্ধি পাবে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, নাহলে অঙ্কটা ভুল হয়ে যায়। আসলে এখানে বলা আছে যে আগামী বছর কোম্পানি শেয়ার প্রতি 20 টাকা লভ্যাংশ প্রদান করবে। সংরক্ষিত আয় ব্যয় নির্ণয় করার সূত্র হচ্ছে KR D1 বাই P0 প্লাস G ইনটু 100। এই হচ্ছে সংরক্ষিত আয়ের ব্যয়। তো এটা যদি আমরা বের করতে চাই, D1 আমরা সবসময় জানি যে D1 বের করার সূত্র হচ্ছে D0 ইনটু 1 প্লাস G, যে লভ্যাংশটা আমাদের দেয়া থাকে তাকে 1 প্লাস G দ্বারা গুণ করি। কিন্তু এখানে একটু ব্যতিক্রম বলা আছে আগামী বছরের লভ্যাংশ। আগামী বছরের লভ্যাংশ মানে হচ্ছে তো পরবর্তী বছর, অর্থাৎ এখানে D1 সরাসরি দেওয়া আছে D0 1 প্লাস G দ্বারা বের করতে হবে না, সরাসরি D1 20 টাকা হবে। শেয়ারের বাজার মূল্য 200 টাকা, প্রবৃদ্ধির হার 7%। প্রথমে বলা ছিল সংরক্ষিত আয়ের ব্যয় কত, তাহলে সংরক্ষিত আয়ের ব্যয় আমরা যদি এই সূত্র দ্বারা বের করতে চাই তাহলে D1 হচ্ছে 20 টাকা, শেয়ারের বর্তমান বাজার মূল্য 200 টাকা, প্লাস G হচ্ছে 0.07 গুণ 100। তাহলে এটা হবে কত, 20 বাই 200, তাহলে 0.10.07 ইনটু 100 সমান 17%। এই হচ্ছে সাধারণ শেয়ার সংরক্ষিত আয় ব্যয় নির্ণয় করার সূত্র। সাধারণ শেয়ার ব্যয় নির্ণয় করার যে সূত্র আমরা ইউজ করি, একই রকম সূত্র এখানে ব্যবহার করা হবে। খতে ছিল যদি ব্যক্তিগত করের হার 20% হয় তাহলে সংরক্ষিত আয়ের ব্যয় কত। যদি ব্যক্তিগত করের হার 20% হয় তাহলে সংরক্ষিত আয়ের ব্যয় কত। এখানে আমরা আগেই সূত্রের মধ্যে উল্লেখ করেছিলাম যে ব্যক্তিগত করের হার যদি দেওয়া থাকে তাহলে যে সূত্রটা আছে সেই সূত্রের সাথে 1 মাইনাস টিপি গুণ করতে হবে। D1 বাই P0 প্লাস G ইনটু 1 বিয়োগ টিপি ইনটু 100। এখানে D1 20 টাকা, P0 200, G প্রবৃদ্ধির হার 0.07, 1 বিয়োগ টিপি ব্যক্তিগত করের হার 20% বা 0.20 ইনটু 100। তাহলে এটা হয় 0.10, 0.07 ইনটু 0.80 ইনটু
100 आंसर কত হবে 0.10 প্লাস 0.07 প্লাস 0.07 ইনটু 0.80 ইনটু 100 অর্থাৎ 13.6%। 13.6% ব্যক্তিগত করের হার যদি দেওয়া থাকে তাহলে আমাদের आंसर হবে 13.6%।